শুধু দর্শকবৃন্দ, সরাসরি অনুষ্ঠানে আপনাদের স্বাগত সম্ভাষণ জানাচ্ছি। আমার আজকের অতিথি বাংলাদেশের অন্যতম প্রধান আইনজীবী ব্যারিস্টার ইশতিয়াক আহমেদ। আপনাকে স্বাগত জানাই সরাসরিতে। আপনার সম্বন্ধে আমরা বহু বছর ধরে জানি। আপনি আইন ব্যবসায় বাংলাদেশের চেয়েও পুরনো, এই দেশের জন্মের বহু আগে থেকেই আপনি আইন ব্যবসায় আছেন। আমি প্রথমেই আপনাকে যে প্রশ্ন দিয়ে শুরু করতে চাই সেটা হচ্ছে যে আপনি যখন আপনার ক্যারিয়ার নির্বাচন করেন তখন আইন ব্যবসাকে কেন বেছে নিলেন? সেটা ছিল আমার জন্য খুব একটা কঠিন একটা সিদ্ধান্ত। তখনকার দিনে আপনারা জানলেও জানতে পারেন যে মেধাবী ছাত্র যারা হতো তারা সাধারণত তাদের জন্য ক্যারিয়ারের একটা বিশেষ সুযোগ ছিল সেন্ট্রাল সিভিল সার্ভিসে যোগদান করা। তারা পরীক্ষা দিত, ভালো রেজাল্ট করত, ভালো পোস্টিং হতো, সিএসপি বলা হতো, পিএফএস বলা হতো, ফরেন সার্ভিসে যেত, ইত্যাদি ইত্যাদি। তো আমিও ছাত্র ভালোই ছিলাম, এমএতে ফার্স্ট হয়ে পাস করেছিলাম ইকোনমিক্সে। আমার পক্ষে সেই সার্ভিসে যাওয়া এবং ভালো করা খুব কঠিন ছিল না। কিন্তু যে জিনিসটা আমি সব সময় মনে করতাম যে একটা ক্যারিয়ারের ব্যাপারে চাকরিটা বোধহয় আমার ব্যক্তি স্বাধীনতার যে একটা প্রবল বাসনা, সেই বাসনার পথে বিরাট একটা বাধা হয়ে দাঁড়িয়ে। আরেকটা জিনিস হলো যে আমার মনে হয় আমার মনে মনে রাজনীতি করবার একটা বোধহয় আকর্ষণ কিংবা একটা ইচ্ছা ছিল, এবং সেটাও হয়তো আমাকে প্রভাবান্বিত করেছিল আইন ব্যবসায়। যেটা আপনি শেষ অবধি করেননি। আপনি তো শেষ পর্যন্ত করতে পারলাম না। কেন পারলাম না তারও কিন্তু ঐতিহাসিক কারণ আছে, এবং সেটা হচ্ছে আমি বলবো আমাদের জেনারেশন গ্যাপ পলিটিক্সে। 58-এর পরে আমরা পলিটিক্সে আসবার যে সময় হলো তখন এই স্ন্যাপ করে দেওয়া হলো আইয়ুব সাহেবের মার্শাল ল। তারপরের থেকে তো আর জিনিসটা সমাজটা আর গড়ে উঠতে পারলো না, গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা তো আর গড়ে উঠতে পারলো না। আমরা দিন দিন ছিটকে পড়তে থাকলাম এবং আর রাজনীতিতে ঢুকতে পারলাম না। সেটা আমাদের দুর্ভাগ্য। কিন্তু নিজের ব্যবসায় থেকে, নিজের প্রফেশনের থেকে যত দূর করা সম্ভব মানুষের জন্য, নিজের জীবিকার জন্য তা করছি, এখনো করছি। আইন ব্যবসায় সততা রক্ষা করে কি করা সম্ভব? এটা একেবারে খুবই সম্ভব, এবং আমার যারা বয়োকনিষ্ঠ তাদের সবসময় বলি, বাবা তোমরা সৎ হবে, কঠোর পরিশ্রম করবে, পড়াশোনা করবে, ভালো ব্যবহার করবে কোর্টে, আর তাহলে তোমরা নিশ্চয়ই অনেক বড় হবে। আমার কৌতূহল হচ্ছে যে ধরুন আইনজীবী হিসেবে আপনার কাছে একটি এমন কেস আসলো যেখানে যে ব্যক্তি আপনার সাহায্য চাইছেন তিনি একজন কনভিক্টেড লোক, এবং তার পক্ষ অবলম্বন করলে আপনি তার সম্বন্ধে ভালো জানেন না, অবশ্যই আইনজীবীরা জানেন না, কেননা এই কনভিক্টেড ব্যক্তি হয়তো তার নিজের সম্বন্ধে অনেক বড় করে আপনার সাথে কথা বলছে। আপনি এটা জেনেও যে সে কনভিক্টেড এবং তার সাজা হতে পারে, আপনি তার পক্ষ অবলম্বন করবেন? যারা ব্যবসা করেন, যারা এই প্র্যাকটিস করেন, তারা বলেন যে আমরা তো জানি না যে লোকটি দোষী কিংবা নির্দোষী। রায় পড়লে দেখা যাচ্ছে যে লোকটা দোষী, কিন্তু আমি যদি সেই রায়ের ভিতরে গলদ দেখি, যে আইনের গলদ রয়েছে, পদ্ধতিগত গলদ রয়েছে, আমি তো আর ডিটেকটিভ না যে আমি ওর পিছনে বেরিয়ে ওর খবর নিয়ে তারপরে কেস নেব। আমি আইনটা দেখি যে ওর পক্ষে কোনো আইন আছে কিনা, যদি থাকে সে আইনের ব্যবহার তার জন্য তার পক্ষে করবার চেষ্টা করি। এটা অনেকে বলে আমি যদি ফৌজদারি মামলা করতাম
তাহলে আমি যদি জানতাম কোনো ব্যক্তি সত্যিকার ভাবে দোষী, আমি তার কেস নিতাম না। এ আমার অত্যন্ত বিবেক বিরোধী কাজ হতো, এবং আমি কোনোদিনই সে মামলা নিতাম না, জেনে শুনে নিতাম না যে এই লোকটি অপরাধ করেছে। আপনার এই অভিজ্ঞতা থেকে আমি আশা করব যে আমাদের তরুণতর যারা আইনজীবী আছেন তারা একটি মোটামুটি একটি লেসন নেবেন এবং ভবিষ্যতের ব্যাপারে বাংলাদেশে আজকে যে সন্ত্রাসের আমরা যে বিষয়গুলো দেখছি, আপনার কি মনে হয় সন্ত্রাস অনেকাংশে বেড়ে গেছে গত 10, 12, 15 বছরে? এ তো বেড়ে গিয়েছেই, শুধু না, আমরা এত আতঙ্কিত এবং আশঙ্কিত যে রোধ না করতে পারলে আমরা তো আমাদের জীবন কাটিয়ে ফেললাম। আমাদের চিন্তা আমাদের প্রজন্মের জন্য, ভবিষ্যতে ছেলেপেলেদের জন্য, তাদের জন্য আমরা স্বপ্ন দেখেছিলাম এমন একটা সমাজ ব্যবস্থা, যে সমাজ ব্যবস্থা হবে আমাদের চেয়ে ভালো এবং উন্নতর সমাজ ব্যবস্থা। সেই স্বপ্ন তো ভেঙে গেল। এভাবে ভাঙলো কে? ভাঙলো এই সন্ত্রাসীরা, ভাঙলো এই দুর্বৃত্তরা, ভাঙলো যারা অন্যায় করছে তারা, ভাঙলো, এরাই সব ভেঙেছে। এবং এদের মোকাবিলা করতে না পারলে সমগ্র সমাজকে এরা রাহুর মতো গিলে ফেলবে, গ্রাস করে ফেলবে। এবং এরা হবে তাদেরই ফ্র্যাঙ্কেনস্টাইন, যাদের স্বার্থে তারা তৈরি হয়েছে। এবং এটা আমি প্রায়ই বলে থাকি যে এই সামান্য কথাটা বুঝবার কি ক্ষমতা কারো নেই? একটু দূরদর্শিতা, একটু দেশপ্রেম, একটু মানুষের জন্য ভালোবাসা, একটু প্রজন্মের জন্য চিন্তা ভাবনা, এগুলো সব নিয়ে কি আমরা কিছুই করতে পারি না? আপনি কি মনে করেন এর থেকে পরিত্রাণের কি উপায়? আপনার কাছে আমরা সমাজগুরু হিসেবে এই পরামর্শ, আমি মনে করি যে এটা সম্ভব। কিভাবে? এবং এটা সরকার, বিরোধী দল, তাদের সম্মিলিত প্রচেষ্টায় এটা সম্ভব। তারা এককভাবে এটা যদি করতে চান বোধহয় পারবেন না। তবে এই সম্মিলিত প্রচেষ্টার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াও তো বাধাগ্রস্ত হচ্ছে বিভিন্ন কারণে। যেমন ধরেন আপনার যে গণতান্ত্রিক যে সমাজ ব্যবস্থা বা কাঠামো, সেটাও তো ব্যাহত হচ্ছে। যে আমরা যে সংসদ, সে সংসদকে পুরোপুরিভাবে পরিপূর্ণ পরিষদ হিসাবে দেখতে পাচ্ছি না। সেখানে যে মানুষের সমস্যার কথা, মানুষের দুঃখের কথা, তাদের বিভিন্ন রকমের যে অভিযোগ, সেগুলোর কথা, এগুলো যত জোরালো ভাষায় এবং যত কনভিনসিংলি প্লেস করা যেতে পারে রাজপথে, তো তা করা যেতে পারে না। কিন্তু আপনি বলতে চাইছেন যে সংসদ হচ্ছে গিয়ে আমাদের গণতন্ত্রের একেবারে ভিত। কিন্তু দুঃখের বিষয় যে গত 10 বছর আমরা এই ভিতটাকে একটুও করতে পারলাম বলে মনে হচ্ছে না। এই সম্বন্ধে একটা অভিযোগ আছে, মানে কোনো না কোনো দল এই অভিযোগটি করেন, সেটা হচ্ছে যে সংসদে তাদেরকে কথা বলতে দেওয়া হয় না। কথা বলতে যদি না দেওয়া হয় তাহলে কি করে তারা সংসদে থাকবে? আমাদের 2 সংসদ যে হলো একের পর এক, সেখানে বিরোধী দলের সংসদ সদস্যের সংখ্যা তো কম ছিল না কোনোদিনই। বাইপোলার যে সিস্টেম, বাই পার্টি সিস্টেম, আমরা ফরচুনেটলি আমাদের দেশে প্রতিষ্ঠিত করতে পারলাম যে 2টি প্রধান দলকে নিয়েই সংসদ, এবং যে বিরোধী দল তারও সংসদ সদস্য কম ছিল না। তো এত সংখ্যক সদস্য নিয়ে কথা বলার অধিকার দেয় না, এ কথা বললে কিন্তু খুব বেশি আমি কনভিন্সড হই না। আমার অধিকার আমি কেড়ে নেব সংসদের, সেই বসেই কেড়ে নেব। স্পিকার যদি আমার টাইম না দেন, আমি তাকে পারসুয়েট করতে পারি, তাকে আমাদের যে সম্মিলিত প্রচেষ্টা, সেই প্রচেষ্টায়
তাকে বাধ্য করতে পারি যে আপনি ন্যায় করুন, এবং ন্যায় করবেন হয় একদিন। কিন্তু এই প্রক্রিয়ার সূচনা হতে হবে। রাজপথে তো এগুলো পাওয়া যাবে না, পেলে তো ওখানেই পেতে হবে। এর খুব দুঃখজনক কিছু ব্যাপার আমাদের বাংলাদেশে ঘটে গেছে সম্প্রতি। আমরা বিশেষ করে দর্শকদের পক্ষ থেকে এ বিষয়ে আপনার কিছু মতামত জানতে চাই। সেটি হচ্ছে যে বাংলাদেশের কিছু প্রধান সাংস্কৃতিক কর্মকাণ্ডে বোমাবাজি হয়েছে। আমরা যদি দুটি অনুষ্ঠান ধরি, একটি উদীচীর যশোরের অনুষ্ঠান, আরেকটি তো পয়লা বৈশাখে ছায়ানটের অনুষ্ঠান, যেটি একটি জাতীয় অনুষ্ঠান হিসেবে স্বীকৃত। আপনার এই বিষয়ে অভিমত কি? এটি কি সন্ত্রাসেরই বহিঃপ্রকাশ, না এর পেছনে কোনো আরো গূঢ় রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে? দেখেন, এটা তো আপাত দৃষ্টিতে একটা সন্ত্রাসমূলক ঘটনা, এবং অত্যন্ত জঘন্য ধরনের সন্ত্রাসীরা এ ঘটনা ঘটিয়েছে। এর পিছনে আর কি আছে? আজ পর্যন্ত আমাদের দুর্ভাগ্য যে আমরা, আমাদের যে ইনভেস্টিগেটিং এজেন্সিজ রয়েছে, তারা আমাদের কাছে কিছুই তুলে ধরতে পারল না। আপনার হয়তো ধরেন ধারণা একটা হবে, আমার ধারণা একরকম হবে, আর 10 জনের ধারণা আর একরকম হতে পারে, কিংবা অনেক লোকের ধারণা একই হতে পারে। কিন্তু এর পিছনে অবজেক্টিভ কোনো বেসিস তো থাকতে পারে না। যদি আমাদেরকে কোনো অবজেক্টিভ বেসিস না ধরিয়ে দেওয়া হয় যে আপনারা এই দৃষ্টিতে দেখুন এই ঘটনাটা, তো এটা খুবই সাবজেক্টিভ সিচুয়েশন হয়ে যায়। আমার মন দিয়ে বিচার করি, আমি ওকে পছন্দ করি না, ওরা ঘটিয়েছে। আমি ওকে ভালো লাগে না, ওরা ঘটিয়েছে। কেউ বলবে যে ধরেন একজন মৌলবাদী ঘটিয়েছে, কেউ বলবে যে না একজন ইয়েদু ঘটিয়ে দিয়েছে, অন্য ধরনের সংগঠন ঘটিয়ে। বাট এগুলো সব সাবজেক্টিভ ব্যাপার। এই যে অবজেক্টিভিটি, এই অবজেক্টিভিটির দুটা উপায় আছে। একটা হচ্ছে ইনভেস্টিগেটিভ জার্নালিজম। আমাদের যে যারা জার্নালিস্ট, তাদের দায়িত্ব ইনভেস্টিগেটিভ জার্নালিজম। আপনারা খুঁজে দেখুন যে কি ব্যাপারটা হয়েছে, তুলে ধরুন। আর দ্বিতীয়ত হচ্ছে গভর্নমেন্ট এজেন্সিস হু আর ইনভেস্টিগেটিং টু কিপ আস ইনফর্ম অর টেল আস, যে আমরা যেন আমরা আরো ফার্দার এই ব্যাপারে চিন্তা ভাবনা করতে পারি, দেখতে পারি, বুঝবার চেষ্টা করতে পারি। নাহলে তো সবই সাবজেক্টিভ হয়ে যায়। আচ্ছা, আমরা প্রসঙ্গ কথায় ফিরে আসবো একটা ছোট্ট বিরতির পরে। ফিরে এলাম সরাসরিতে। আমার আজকের অতিথি বাংলাদেশের অন্যতম প্রধান আইনজীবী ব্যারিস্টার ইশতিয়াক আহমেদ। প্রসঙ্গ কথা ছিল সন্ত্রাস সম্বন্ধে, এবং আপনি একটি উল্লেখ করেছেন একটি বিষয়, সেটি হচ্ছে পত্রপত্রিকার ভূমিকা, ইনভেস্টিগেটিভ জার্নালিজম। আপনার এই সম্বন্ধে অভিমত জানতে চাই যে আমাদের বাংলাদেশের পত্রপত্রিকা কি তাদের যে করার কথা, যেমন ভাবে এর বিষয়ে যে তাদের যে ইনভেস্টিগেটিভ জার্নালিজম করার কথা, সেটি কি করতে পেরেছিল? এখনো তো মনে হয় যে অবশ্যই সূচনা হয়েছে, একেবারেই যে করতে পারছে না তা নয়, তবে যতদূর করা দরকার তা বোধহয় হচ্ছে না। আমি বলি এই কারণে যে আমি একজন যোদ্ধা ছিলাম, আছি এখনো এই সংবাদপত্রের স্বাধীনতার জন্য। তাদের জন্য দীর্ঘ 10 বছর ধরে সংগ্রাম করেছি স্বৈরাচারী আমলে। সংবাদপত্র বন্ধ হয়েছে, আমি কোর্টে গিয়েছি, শেষবারের মতো গিয়েছি খবরের কাগজ যখন বন্ধ হলো তখন, এবং সেটাই ছিল শেষ দৃষ্টান্ত যে কাগজকে ব্যান করবার। এবং আমরা দাবি তুলেছিলাম যে এই আইনকে বাতিল করতে হবে। একটা কেসও করেছিলাম
মইনুল হোসেন সাহেবের রোববারের ব্যানের বিরুদ্ধে যখন আমরা রায় পাবো যে এই আইনটা আনকনস্টিটিউশনাল, ওটা বুঝতে পেরে তখনকার দিনের অ্যাটর্নি জেনারেল সাহেব বললেন একদিন সময় দেন। তো উনি একদিন সময় দিয়ে গিয়ে গভর্নমেন্ট থেকে বুঝে এসে বললেন যে গভর্নমেন্ট ওই ব্যান উঠিয়ে দিয়েছে। তার রায় দেওয়া হলো না। যদি উনি ওই বুদ্ধিটা না করতেন তাহলে রায় বোধহয় হতো যে এই পুরা আইনটাই আনকনস্টিটিউশনাল। তো আমি বলছি যে আমি তো তাদের জন্য সংগ্রাম করেছি, তাদের কাছে আমার আশা সেদিন সেই কারণেই আশা যে আপনারা নির্ভীক হন, সত্যিকারভাবে স্বাধীন হন এবং মানুষের কাছে সব সত্য, সামাজিক যে সমস্ত দুর্ঘটনা সেগুলোর ব্যাপারে মানুষকে ওয়াকিবহাল করুন। আমাদের এখানকার রাজনৈতিক দ্বন্দ্ব, যে ঘটনাটি আপনি নিজেই উল্লেখ করেছেন, এই যে রাজনৈতিক দ্বন্দ্ব যেটাকে মাঝে মধ্যে লোকে বলে যে যারা দেখতে নারী তার চলন বাঁকা, এক দল আরেক দলকে পরিহার করে চলছে এবং কোনো মতেই এক টেবিলে তারা বসছেন না, এই সম্বন্ধে আপনার অভিমত এবং এইভাবে চলতে থাকলে আমরা দেশটাকে কোথায় নিয়ে যাব? আমি মনে করি যে সংসদে প্রতিবাদ যতখানি সফল হতে পারে, কার্যকর হতে পারে, রাজপথে তা কোনোদিনই হতে পারে না। এবং যেহেতু সংসদে বিরোধী দলের সংখ্যা সবসময় বেশি থাকে এবং এত পরিমাণে থাকে যে তারা প্রতিবাদ ওখানে খুব জোরালো প্রতিবাদ করতে পারে। কথা বলবার অধিকার যদি না দেওয়া হয়, সে অধিকার তারা প্রতিষ্ঠা করতে পারে। তাদের পার্লামেন্টে যে রোল, এবং স্পিকার যদি তাকে টাইম না দেয় স্পিকারকেও তারা বাধ্য করতে পারে। কেননা সবকিছুই তো এমন জিনিস যেটা মানুষের তো দেখবে তো যে এবং শুনবে তো এবং বহুলভাবে প্রচারিত হবে, জনমত সৃষ্টি করতে পারে তারা জোরালো। আচ্ছা, আপনাকে এই যে পরস্পরকে সহ্য না করবার যে একটা ধারা আমাদের এখানে আমাদের সংসদে চলছে, এর পেছনে কি আপনি মনে করেন যে একটা বৃহৎ অবদান আছে আমাদের ইতিহাসকে স্বীকৃতি না দেওয়া? ধরুন বাংলাদেশের আর্কিটেক্ট, বাংলাদেশকে যিনি সৃষ্টির পেছনে যার অবদান সবচেয়ে বেশি, শেখ মুজিবুর রহমান, আমরা কি এইভাবে ধরে নিতে পারি যে তার বিষয়ে সম্পূর্ণ ভিন্ন দুই মতের দুটি দল সংসদে আছে বলে এই ঘটনাটি ঘটছে? আমি একটি দিয়ে শুরু করলাম, তারপরে তো আরো অনেক প্রসঙ্গ এসে যায়। যেমন ধরুন আমেরিকায় জর্জ ওয়াশিংটন, তিনি কোন দলের ছিলেন, তিনি কোন মতের ছিলেন, সেটি বিবেচ্য বিষয় নয় সেখানকার সাংসদদের জন্য। জর্জ ওয়াশিংটন ওয়াজ দ্য ফাদার অফ আমেরিকান নেশন। আমরা যদি পাকিস্তানের দিকে তাকাই তাহলে মোহাম্মদ আলী জিন্নাহ ওয়াজ দ্য ফাদার অফ দেয়ার নেশন, সেই সম্বন্ধে কোনো উচ্চবাচ্য হয় না। আমরা ভারতের দিকে তাকালে যদিও তাকে হত্যা করা হয়েছিল, মহাত্মা গান্ধী ওয়াজ দ্য ফাদার অফ দ্য নেশন। এখন আমার বক্তব্য হচ্ছে যে এইরকম কিছু কিছু বেসিক বিষয়ে, ভাষা, সংস্কৃতি, রাষ্ট্রপিতা, এই সম্বন্ধে যদি একটি এগ্রিমেন্ট, ব্রড কনসেনসাসে না যেতে পারে একটি নেশন, তাহলে সেই নেশনের মধ্যে সবসময় একটি দ্বন্দ্ব লেগে থাকবে। যেটির কারণ হয়তো আপনি যা বলছেন, সংসদে মানুষকে নিয়ে আসা। এই স্বীকৃতি স্বাভাবিকভাবেই হওয়া দরকার। এটার তো কথা হচ্ছে যে এটা এমন জিনিস, এমন তো অনেক দেশ আছে যাদের কোনো হিরো নেই, তারা হিরো সৃষ্টি করে। তারা একটা হিরো করার জন্য। কিন্তু যে দেশে বিরাট একটা ঐতিহাসিক প্রসেসের ভিতরে, আন্দোলনের ভিতরে, ত্যাগ তিতিক্ষার ভিতরে একটা দেশ সৃষ্টি হলো, একটা এত বড় সংগ্রামের ভিতরে, এত এত ত্যাগের ভিতরে, আর এই সবে যে নেতৃত্ব দিল, সে তার স্বীকৃতি তো স্বাভাবিক কারণেই হওয়া দরকার। সে যদি স্রষ্টা না হয়ে থাকে দেশের, তো কে স্রষ্টা? অবশ্য সব দেশেরই স্রষ্টা আল্লাহ তাআলা। তা আল্লাহ তাআলা তো কথা হচ্ছে যে সে তো ন্যাশনাল হিরো হতে পারে সকলের উপরে। তার হত্যার পরে ইনডেমনিটি অর্ডিন্যান্স বলে একটি অর্ডিন্যান্স জারি করা হলো, এইটি কি ঠিক ছিল? দেখেন, আমি
ইনডেমনিটি অর্ডিন্যান্সটা তো কোনো কাজে লাগলো না শেষ পর্যন্ত। তবে ইনডেমনিটি অর্ডিন্যান্স যে সুযোগ হলো এটাকে বাতিল করবার, সেটা হয়েছিল যখন আপনার প্রথম তত্ত্বাবধায়ক সরকারের অধীনে বিএনপি সরকার আসলো। সেখানে একটা উদ্যোগও নেওয়া হয়েছিল এবং উদ্যোগ নিতে গিয়ে প্রয়াত মির্জা গোলাম হাফিজ সাহেব বললেন অনেক সমস্যা, সাংবিধানিক সমস্যা, এটা সমস্যা ওটা সমস্যা। তো কিছুদিন পরে আমাকে শেখ হাসিনা, আমাদের যে প্রধানমন্ত্রী, উনি আমাকে বললেন আপনি একটু আসুন, আপনার সঙ্গে দুটো কথা আছে। তো উনি ইনডেমনিটির ব্যাপারে জিজ্ঞেস করলেন যে এটা কি এমন জিনিস যেটা যা কনস্টিটিউশন অ্যামেন্ড না করলে এটার কোনো পরিবর্তন করা যাবে না? বলে কে বললো আপনাকে? বলে সবাই তো বলে। আপনি বলেছিলেন এই কথাটা? হ্যাঁ, তাই আমি বললাম যে এটা তো সাধারণ একটা আইন, ও সময় তো বহু আইন হয়েছে, আইন কি পরিবর্তন হয় নাই, বাতিল হয় নাই? তো এটাও তো একটা সাধারণ আইন, তার জন্য কনস্টিটিউশন অ্যামেন্ড করতে হবে কেন? উনি বললেন তো এটা তো আমারও ধারণা, কিন্তু ওরা তো এই সমস্ত কথা বলে। এই ধারণার বশবর্তী হয়েই বোধহয় বহুদিন এই আন্দোলনটা আওয়ামী লীগের যেটা করা দরকার ছিল, যে দাবি ওঠানো উচিত ছিল এবং যে পদক্ষেপ নেওয়া উচিত ছিল, তা বোধহয় করতে বাধাগ্রস্ত হয়েছেন তারা এই চিন্তা ভাবনা থেকে। তাদের মনে ধারণা হয়েছিল হয়তো যে কনস্টিটিউশন অ্যামেন্ড না করলে হবে না। যখন ইনডেমনিটি বিল বাতিল হয়ে গেল তখন কেস হলো হাইকোর্টে এর এগেনস্টে, এবং আমাদেরকে অ্যামিকাস কিউরি ডাকা হলো। আমি পরিষ্কার করে তাদের বললাম এটা একটা সাধারণ আইন ছিল, সংসদের যেমন আইন করবার ক্ষমতা আছে, বাতিল করবারও ক্ষমতা আছে। এবং কেবল যে আওয়ামী লীগ সাহস পায়নি তা নয়, তখন বিরোধী দলে যারা ছিলেন বা বস্তুপক্ষে শেখ মুজিবের হত্যার পর, নির্মম হত্যার পরে যারা ক্ষমতায় ছিলেন, তারাও চাননি যে এই ধরনের একটি আইন বাতিল করা হোক। না, তারা তো জানি নাই, তারা তো জানি নাই। তবে আমাদের যে সুযোগ হলো, গণতান্ত্রিক সমাজ যে প্রক্রিয়ার সৃষ্টি হলো সেই স্বৈরাচারের পতনের পরে, সেই প্রক্রিয়ার পরে এই পদক্ষেপগুলো দ্রুত ত্বরান্বিত করা উচিত ছিল। আমরা প্রসঙ্গ কথায় ফিরে আসব আবার ছোট্ট একটা বিরতির পরে। ফিরে এলাম আমার আজকের অতিথি ব্যারিস্টার ইশতিয়াক আহমেদের কাছে। আমরা শুরুতেই আপনি পিএস এর কথা বলতে চেয়েছিলেন, জননিরাপত্তা আইন। এখন আমাদের আজকের আলোচনার শেষাংশে আপনার এই সম্বন্ধে যে ক্রমাগত যুদ্ধ করে যাচ্ছেন একটু জানতে চাই। দেখুন, আমি আইনের শাসন, গণতান্ত্রিক ব্যবস্থা, তারপরে আপনাদের যে প্রধান জিনিস সেটা হচ্ছে আমাদের সংবিধান, এ ব্যাপারে সবসময় এটাকে তুলে ধরবার চেষ্টা করেছি। এই আইনটাকে মনে হয়েছে, আগাগোড়েই আমার মনে হয়েছে এটা সংবিধান বিরোধী একটা আইন। তার উপরে যা যে আইন কত যে বক্তব্য রাখা দরকার আমি তাই রেখেছি। এর ভিতরে কোনো রাজনৈতিক কোনো দৃষ্টিভঙ্গি নেই, কোনো রাজনৈতিক কোনো উদ্দেশ্য নেই, কোনো কিছু নেই, এবং আমরা কোনো রাজনীতির কথাও বলিনি। এবং বেশ কয়েকদিন ধরে আর্গুমেন্ট চলছে, আমি সাবমিশন করেছি কয়েকদিন, হয়তো আরেকদিন করব, ডক্টর কামাল করছেন, কিন্তু এগুলো সব সাংবিধানিক কথাবার্তা হচ্ছে। আচ্ছা, সংবিধান রয়েছে যেখানে সমস্ত আমাদের নীতি, আমাদের আইন, আমাদের ব্যবহার সমস্ত কিছু লিপিবদ্ধ আছে। তা সত্ত্বেও একটি অভিযোগ আমরা সাধারণ মানুষের কাছে শুনতে পাই, সেটি হচ্ছে যে
আইনের বা বিচার বিভাগের দীর্ঘসূত্রতা, যার ফলে অনেক সময় অনেক সন্ত্রাসী, অনেক অপরাধী ছাড় পেয়ে যায়। এই পিএস এর সম্বন্ধে আলোচনা করতে গেলে এই প্রসঙ্গগুলো এসে পড়ে। এই সম্বন্ধে আপনার আমি আপনাকে একটা ব্যাপারে বলি যে আমরা এই কেসে আমেরিকার একটা সুপ্রিম কোর্টের একটা কেসের উদাহরণ দিয়েছি, যেখানে সুপ্রিম কোর্টের জজরা বলছেন যে শিকাগোতে একটা আইন করা হয়েছিল কিছুদিন আগে, যে আইনে বলা হয়েছিল পুলিশ যদি কোনো গ্যাং মেম্বার দেখে রাস্তায় যে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছে, তো তাকে সেরকম রিজনেবল সাসপিশন হলে তাদেরকে তাকে অ্যারেস্ট করতে পারে। তো এখন প্রশ্ন হলো, একজন চ্যালেঞ্জ করলো এটাকে, যেটা আনকনস্টিটিউশনাল, এবং সুপ্রিম কোর্ট বললেন যে আইনটা আনকনস্টিটিউশনাল। সরকারের তরফ থেকে বলা হলো যে শিকাগোতে এবং অন্যান্য জায়গায় যেখানে এই ধরনের আইন আছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি এমন চরম পর্যায়ে আছে যে এ ধরনের আইন না হলে চলবে না। তো তারা বলছেন যে হ্যাঁ, আমরা বুঝতে পারছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ থাকলে কঠিন আইন করতে হবে, কঠোর আইন করতে হবে, কিন্তু সংবিধান সম্মত হতে হবে, এবং এই সংবিধানের সঙ্গে যে এটা একটা মিল রেখেই আপনার আইন করতে হবে, এবং এ ধরনের আইন করা সম্ভব যে আপনি সন্ত্রাস দমনে আপনার যে ইচ্ছা, যে পলিসি, সে পলিসিকে আপনি ফুলফিল করতে পারেন, এবং শুধু আইন সংবিধান সম্মত করে নিয়ে এবং এই আইনের সঠিক প্রয়োগের মাধ্যমে। পিএসএ বা জননিরাপত্তা আইন এটি সংবিধান বিরোধী হতে পারে, হ্যাঁ, কিন্তু এটাও তো সত্য যে স্যার আমাদের এখানে আমাদের এখানে সন্ত্রাস করে এসে লোকচক্ষুর সামনে তাও ঠিক, বিচার বিভাগ থেকে জামিন নিয়ে বেরিয়ে গিয়ে আবার সন্ত্রাস করছে। তাও ঠিক, কিন্তু এখানে একটা জিনিস আছে, যেমন ধরুন বিচার বিভাগ আরম্ভ হয় আপনার সেশনস কোর্ট থেকে বড় বড় ক্রাইমে, তারপরে হাইকোর্টে যদি ভুল করে এবং অন্যায় করে তাহলে রয়েছে অ্যাপেলেট ডিভিশন, এবং গভর্নমেন্টের বিরাট মেশিনারি রয়েছে সুপ্রিম কোর্টে। আপিল 1 ঘন্টায়, 2 ঘন্টায়, 3 ঘন্টায় করা যায়, এবং অ্যাপেলেট ডিভিশন যখন এসব কেস তাদের কাছে গিয়েছে, তারা তাৎক্ষণিকভাবে এটার প্রতিকার করেছে, এবং এই প্রক্রিয়াগুলো চলছে। হ্যাঁ, এই যেমন ধরুন আমরা দেখতে পেলাম এই 1.5 বছরের মাথায় একটি হত্যার, নৃশংস হত্যার, যুগ্ম সচিবের নৃশংস হত্যার বিচার হলো এবং রায় আজকে বেরিয়ে গেল। প্রতিটি ক্ষেত্রে যদি এরকম একটি ব্যবস্থা হতো, আইনগত ব্যবস্থা হতো, খুবই ভালো হতো, তাহলে আমাদের দেশের অবস্থা তাই হওয়া উচিত। তার জন্য প্রয়োজন, যদি অর্থের প্রয়োজন হয়, সে অর্থটা খরচ করাটা বাঞ্ছনীয়। বস্তুতপক্ষে রাষ্ট্রের অন্য জায়গায় খরচ কমিয়ে হলো, এখানে খরচটা বাড়ানো খরচ করা বাঞ্ছনীয়। আচ্ছা, এই পিএসএ আইনের প্রসঙ্গে কথা হচ্ছিল, এর সাথে সাথে আরো একটি আইনের কথা খুব জনগণের মুখে মুখে এখন ঘুরছে, সেটি হচ্ছে যে প্রধানমন্ত্রী এবং তার আত্মীয় স্বজন, বিশেষ করে তার একেবারে ঘনিষ্ঠতম আত্মীয় স্বজনের লিগ্যাল প্রোটেকশনের ব্যাপারটা, যখন তারা ক্ষমতা থাকবে না তখনও। এই আইনটি হবে কি হবে না আমরা এখনো জানি না, এইটি আলোচিত হচ্ছে পত্রপত্রিকায় বিশেষ করে। এই সম্বন্ধে আপনার প্রতিক্রিয়া জানতে চাই। দেখুন, প্রোটেকশনের যে আইনটা, সে বর্তমানে যে আইন আছে, তারা যারা পদে অধিষ্ঠিত থাকেন তাদের জন্য, প্রেসিডেন্টের জন্য, প্রাইম মিনিস্টারের জন্য, এবং তাদের যে স্পেশাল সিকিউরিটি দরকার, এ সম্বন্ধে কেউ কোনো প্রশ্ন উঠাতে পারে না। অফিসে না থাকলে অন্যান্য দেশে তাদের স্পেশাল প্রোটেকশনের প্রয়োজনটা খুব বেশি থাকে না, কেননা সমাজ এত সভ্য, এত ডিসিপ্লিন, এত ডেমোক্রেটাইজড,
যে তারা সামান্য একটু সিকিউরিটি হলেই তাদের চলে। আমরা যখন তত্ত্বাবধায়ক সরকার ছিলাম তখন এই প্রশ্নটা এসছিল যে 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 প্রাইম মিনিস্টার এবং যে লিডার অফ দি অপোজিশন এবং ডেপুটি লিডার অফ দি অপোজিশন এবং ডেপুটি প্রাইম মিনিস্টার অথবা সেই লেভেলের যে ব্যক্তি, তাদের স্পেশাল প্রোটেকশন দরকার। এবং আমরা তাদের কাছে প্রস্তাবও করলাম যে আমরা আপনাদের প্রোটেকশন দিতে চাই, স্পেশাল প্রোটেকশন দিতে চাই, সেই ধরনেরই প্রোটেকশন দিতে চাই যেটা আপনারা হয়তো অফিসে থেকে যে প্রোটেকশনটা পেতেন আমরা দিতে চাই, তার চেয়েও যদি ভালো প্রোটেকশন চান তাও দিতে পারবো। তো এটা তো একটা এক্সিকিউটিভ ডিসিশনের ব্যাপার, তার জন্য এত ঢাকঢোল করে আইন তো করার প্রয়োজন পড়ে না। আইন যদি করতে হয় তাহলে আইনও করা যেতে পারে, তবে আইনের ভিতরে সংবিধান সম্মত হতে হবে, ন্যায়সম্মত হতে হবে এবং যে দুই লিডার অফ দি অপোজিশন এবং প্রাইম মিনিস্টার তাদের মধ্যে কোনো রকমের কোনো বৈষম্য করা চলবে না। কেননা একজন বিদায়ী প্রাইম মিনিস্টার আর লিডার অফ দি অপোজিশন, লিডার অফ দি অপোজিশনকে ডেমোক্রেটিক সিস্টেমে তো জানেন আপনি কি বলে, অল্টারনেটিভ প্রাইম মিনিস্টার, অল্টারনেটিভ প্রাইম মিনিস্টার, এবং তাকে সেই চোখেই দেখতে হবে। প্রাইম মিনিস্টারকে প্রাইম মিনিস্টার হিসাবে দেখতে হবে, লিডার অফ দি অপোজিশনকে আমাদেরকে সেইভাবেই সম্মান দেখাতে হবে যে হি ইজ অ্যান অল্টারনেটিভ প্রাইম মিনিস্টার। আমরা গণতন্ত্রে তো তাই শিক্ষা আমাদের। কাজেই উভয়ের জন্য একই ধরনের আইন হওয়া উচিত। when they are not in office. when they are not in office. হ্যাঁ, আমি মানে আমার মনে এই প্রশ্নটি আসলে এই কারণে যে এটাও আলোচিত হচ্ছে যে বঙ্গবন্ধুর কন্যা হিসেবে, বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা হিসেবে তিনি কি টার্গেট কিনা একটি বিশেষ লবি, যারা যে কোনো ভাবে তাকে উচ্ছেদ করতে চাইবেন। বিশেষ করে এখন যেহেতু একটি কেস আছে, বঙ্গবন্ধু হত্যাকারীদের বিচার প্রায় সমাপ্ত হয়েছে এবং তাদেরকে শাস্তি দেবার ব্যবস্থা করা হয়েছে। সরকারের তো বুলেট প্রুফ গাড়ির তো কোনো অভাব নাই, দুইটা গাড়ি একজন লিডারকে দিয়ে দিক, একজন প্রাইম মিনিস্টারকে দিয়ে দিক, অসুবিধাটা কোথায়? আর যে তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী হবে তার আবার কি সিকিউরিটির দরকার? আমরা যখন ওখানে অ্যাডভাইজার ছিলাম তো এমনি তো ঘুরে বেড়াতাম, ইলেকশনের দিনে একা একাই ঘুরিয়ে বেড়েছি, তা আমাকে কে মারবে? আমি ফ্ল্যাগ উড়িয়ে ঘুরে বেড়েছি, তা ফ্ল্যাগটা না উড়ালে বোধহয় আরো বেশি সিকিউর হতাম। কিন্তু আমি তো কোনোদিন চিন্তা করি নাই যে কোনো কিছু হতে পারে, আমার চিন্তা করার কথাও না। তবে বর্তমানে যে প্রাইম মিনিস্টার এবং লিডার অফ দি অপোজিশন, দে আর পিপল অফ সার্টেন স্ট্যান্ডিং অ্যান্ড পজিশন, এবং তাদের ব্যাপারে তো চিন্তা ভাবনা করাটা যে খুবই অন্যায় হবে তা তো বলা যেতে পারে না। তাদের সিকিউরিটিটা অত্যন্ত প্রয়োজন। আপনি এতদিন ধরে, এত বছর ধরে আইন ব্যবসা করে আসছেন, আইনজীবী, পেছন দিকে তাকালে কি আপনার কখনো মনের মধ্যে কোন রকম অনুশোচনা হয় যে কেন এই পথে এলাম? আমার অনুশোচনা হয় না। আমার জীবনে এক সময় একটা বিরাট অনুশোচনা হয়েছিল এবং সেটা রাজনীতি কেন্দ্রিক ছিল। সেটা হচ্ছিল 50 দশকে। আমরা তখন বিশ্ববিদ্যালয় MA ক্লাসে পড়ি, যুক্তফ্রন্টের নির্বাচন হয়েছে, মুসলিম লীগের ডুবি হয়েছে 54 সালের কথা। 309টা সিটের মধ্যে 300 যুক্তফ্রন্ট, 9টি মুসলিম লীগ। আমার এও কথাও মনে পড়ে যে বিশ্ববিদ্যালয় থেকে আমরা ছেলেপেলেরা সবাই বেরিয়ে পড়েছিলাম 2-3 জনের গ্রুপ করে। আমার গ্রুপে ছিল প্রয়াত আমিনুল হক, যিনি অ্যাটর্নি জেনারেল হিসাবে মারা গেলেন, আমি এবং ওবায়দুল্লাহ খান, যিনিও মারা গেলেন। আমরা বহু জায়গায় ঘুরে বেরিয়েছি, সভা সমিতি করেছি, বক্তৃতা দিয়েছি, কেউ আমাদের ডাকে নাই, নিয়ে যায়নি। আমরা নিজেই চড়েছি, নিজেই ট্রেনে চড়েছি, খরচ করেছি, টিকিট কিনেছি, যা পয়সা ছিল ও দিয়েই চালিয়েছি।
এই ধরনের বহু সমগ্র দেশে ছাত্ররা ছড়িয়ে পড়েছিল। তারপরে ফজলুল হক সাহেব তো প্রচেষ্টা, সে চিফ মিনিস্টার হলেন। তার সে মার্চ মাসে, এপ্রিল মে মাসে তার মন্ত্রিসভা ভেঙে দেওয়া হলো। তার কারণ হলো যে ওখানকার লোকরা, পশ্চিম পাকিস্তানে করাচির লোকেরা, সেন্ট্রাল গভর্নমেন্টের লোকেরা এটা বরদাস্ত করতে পারলো না, এই ধরনের গণতন্ত্র বরদাস্ত করতে পারলো না। তো তারা বহু ফাঁক ফোকর বের করে নিয়ে ফজলুল্লাহকে দিল। এবং আমরা ছাত্র যখন ছিলাম তখন আপনার সংগ্রাম একটা একটা কি বলে ওই কমিটি, আপনার এখনকার বর্তমানে ভাষায় যে সর্বদলীয় সংগ্রাম পরিষদ, তা আমরা করলাম, 13 জন ছিলাম। এবং আমরা তখন মিটিং করছিলাম কমলাপুরের এক বস্তিতে। তখন কমলাপুরে কাঁচা রাস্তায় যেতে হতো, পাকা রাস্তা ছিল না। এবং বৃষ্টির দিন ছিল, জুন মাসে কোনো এক সময়। ওনার মে মাসে মন্ত্রিসভা ভেঙে দেওয়া হয়েছিল, এর প্রতিবাদ করছিলাম আমরা। ইস্কান্দার মির্জা সাহেব ইমার্জেন্সি করেছিলেন এবং ব্যাপকভাবে ধরপাকড় করছিলেন। আমরা সেই জন্য লুকিয়ে মিটিং করছিলাম। মিটিংয়ে কিছুক্ষণ পরেই বুঝতে পারলাম যে পুলিশ দিয়ে আমাদের ঘেরাও করে ফেলা হয়েছে এবং আমাদের 13 জনকে অ্যারেস্ট করা হলো সেদিন। এবং তার 3-4 সপ্তাহ আমরা জেলে থাকলাম। জেল থেকে বেরিয়ে এমএ পরীক্ষা দিয়ে, যাই হোক সে আলাদা ব্যাপার। জুলাই মাসে কিংবা জুনের শেষের দিকে গোলাম মোহাম্মদ সাহেব, যখন নাকি উনি অথর্ব হয়ে গিয়েছিলেন, হাফ প্যারালাইজ হাফ ম্যাড বলা হতো, হুইল চেয়ারে নামলেন, ঢাকায় আসলেন। আমাদের যে জিনিসটার অনুশোচনার কথা বলছি সেটা এইটি, যে আমাদের তো ইয়াং মাইন্ড ছিল তখন এবং অত্যন্ত একটা সাংঘাতিক রকমের রেখাপাত করেছিল, যা কোনোদিন আমি ভুলতে পারিনি। সেটি হচ্ছে যে আমরা দেখলাম যে আতাউর রহমান সাহেব এবং ফজলুল হক সাহেব ঘন্টার পর ঘন্টা প্রখর রৌদ্রে মালা হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন গোলাম মোহাম্মদের গলায় দেওয়ার জন্য। খবরের কাগজেই ছবিটা বেরোলো এবং বিশ্বাস করবার জন্য এখন একটা দলিল রয়েছে। সে দলিল হচ্ছে কামরুদ্দিন আহমদ সাহেবের বই সোশিও পলিটিক্যাল হিস্ট্রি অফ বেঙ্গল, তাতে 121 পৃষ্ঠায় এই ঘটনাটা লেখা আছে। তো আমাদের মনে অনুশোচনা হলো এই জন্য যে আমরা সংগ্রাম করলাম, আমাদের তো মন্ত্রিসভা যায়নি, আমরা কেন সংগ্রাম করলাম, আমরা কেন জেলে গেলাম, আর এরা মালা দিচ্ছে রোডের মধ্যে দাঁড়িয়ে অথর্ব লোকটাকে, যে লোকটা ওদেরই সর্বনাশ করেছে, আমাদের দেশে গভর্নর জেনারেল রুল করেছে। এই ঘটনাটা আমার সব সময় মনে পড়ে যখনই আমি রাজনীতির কথা চিন্তা করি। ব্যারিস্টার ইশতিয়াক আহমেদ, আমাদের সময় শেষ হয়ে এলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। একুশে টেলিভিশনের পক্ষ থেকে, আমার নিজের পক্ষ থেকে আমাদের সরাসরি অনুষ্ঠানে আসবার জন্য অনেক ধন্যবাদ। শুধু দর্শক, এই সঙ্গে শেষ হচ্ছে আমাদের আজকের সরাসরি অনুষ্ঠান। আবার সামনের সপ্তাহে আপনাদের সঙ্গে দেখা হবে। তখন আমার সঙ্গে থাকবেন আমার নতুন কোন অতিথি।